সুতরাং আমি বলবো যে বিদ্যুতের মানে সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়। বিদ্যুৎ কিন্তু দারুণভাবে নানাভাবে অপচয় হচ্ছে। না, কিন্তু মানুষকে ধৈর্য ধরার আহ্বান কিংবা সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, এইসব বলে এইসব বুলিয়ে উড়িয়ে তো মানুষকে শান্ত রাখা যাবে না। মানুষ তো এখন নিরুপায় হয়ে যাচ্ছে। যে পর্যায়ে গেছে, আমি তো বলছি যে জ্বালানি ছাড়া বাঁচা মানুষের জীবন ধারণ সম্ভব না। জীবন এবং জীবিকা সবটাই, ধর কৃষি আমাদের করোনাকালেও বাঁচাইছে, সে কৃষিতে তো সেচ দিতে পারবে না, সেখানে তো জ্বালানি না থাকলে, বিদ্যুৎ না থাকলে দিতে লাগবে। একমাত্র প্রবাসীদের টাকা পাঠানো ছাড়া আর তো কোনো জায়গায় সচল নাই। সেটাও তো এখন প্রতিযোগিতার মুখে পড়ে গেছে। তো এই জন্যই এখনো মালয়েশিয়ার বন্ধ দরজা খোলে নাই। এটা হলো যে আগে যে র্যাকেটিয়ার ছিল ওই গ্রুপটা আবার সক্রিয় হয়েছে, কোনো না কোনো ভাবে সক্রিয় হয়েছে। এখন কোনো কুইক রেন্টালের মতো কিছু দিয়ে বকশিস দিয়ে করছে কিনা, এটা তো শুরুটা তো হয়েছিল যে সিন্ডিকেটকে, যারা সিন্ডিকেটে ছিল তাদের বাদ দিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে। শুরুতেই বলে রাখি, দীর্ঘ স্বাধীনতার 55 বছরেও এই জ্বালানি সংকট থেকে বিভিন্ন সময় জ্বালানি সংকট বাংলাদেশে বড় আকারে ধারণ করেছে। কিন্তু সাম্প্রতিক যে সংকট আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে সারা দেশে গ্যাস এবং সিএনজির সংকট, পাশাপাশি হচ্ছে বিদ্যুৎ ঘাটতি, অর্থাৎ জ্বালানি ক্ষেত্রে একটা চরম অব্যবস্থাপনা লক্ষ্য করা যাচ্ছে। কেন এই অব্যবস্থাপনা, কতদিন এই অব্যবস্থাপনা থাকবে, কবে, কি উত্তরণের উপায় কি, সেসব নিয়েই আজকে আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনা করব। শুরুতেই অতিথিদের সঙ্গে পরিচিত হই। আমার ঠিক বামে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক এম এ আজিজ। দর্শক, আমাদের আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে এসে যুক্ত হবেন। আসবার সঙ্গে সঙ্গেই তাকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়েই আলোচনা শুরু করি। সেটি হচ্ছে যে বাংলাদেশ তো বরাবরই এই জ্বালানি সংকট, মানে স্বাধীনতার এই 55 বছর যে পেরিয়ে গেল, বিভিন্ন সময় এই সংকটে পড়েছে। কখনো তেলের সংকটে, কখনো বিদ্যুতের সংকটে, কখনো সমন্বিত সংকটে। এই যে সংকটটি, মানে আমরা কেন, মানে কি কারণে এটি কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দেখেন, জ্বালানি সংকটে সেই আওয়ামী লীগের সময় থেকে এই জ্বালানি সংকট নিরসনের জন্য স্থায়ী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা শুধুমাত্র এক্সপোর্টের উপরে নির্ভর করেছি, আমদানির উপরে নির্ভর করেছি। ধরেন আপনার, যেমন ধরেন আপনার আমাদের যে জ্বালানি লাগে এটার প্রায় 95% আমরা ইম্পোর্ট করি। তারপরে দেখেন কয়েকটা জিনিস আপনারা দেখেন যে আমরা এলএনজি টার্মিনাল করলাম মাতারবাড়িতে, সেটা একটা ইউনিট বন্ধ হয়ে গেল। সেটা চালু করা হলেও মানে 1/4 ক্যাপাসিটি চালু হলো। তারপরে আমাদের আওয়ামী লীগের সময়, ফেসিবাদের সময় আদানির সাথে চুক্তি করা হয়েছিল, আদানি অনেক বকায় পড়ে গেছে। আদানি একটা ইউনিট অচলের নামে আদানির কিন্তু সাপ্লাই বন্ধ করে দিয়েছে। আবার আমাদের দিনাজপুরে যে আছে আপনার মধ্যপাড়া প্রকল্প, সেটারও একটা ইউনিট বন্ধ হয়ে গেছে। তারপরে ধরেন কুইক রেন্টাল আছে কয়েকটা, যেখানে প্রায় 4000 কোটি টাকা মাসে ভর্তুকি দেওয়া হয়। এই কুইক রেন্টালে কেউ হাত দেয় না। এটা শুধুমাত্র কিছু লোককে বড় লোক বানানোর জন্য এই কুইক রেন্টাল করা হয়েছে। তো এখন যে অবস্থায় পড়েছে, সাথে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের আপনার যুদ্ধ, ধরেন আমেরিকা ইরান যুদ্ধ। এই যুদ্ধতে সুয়েজ ক্যানাল বন্ধ, যার ফলে জ্বালানি আসতে পারতেছে না, সব পুরো স্ট্যান্ড স্টিল। সুতরাং এই মুহূর্তে যে জ্বালানি ইচ্ছা করলে আমাদের ধরেন ঈশ্বরদী যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে ধরেন 300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়তো আগামী 2-3 মাস পরে আসতে শুরু করবে। তাতে তো আমাদের যে ডিমান্ড, চাহিদার কিছু হচ্ছে না। কিন্তু এখন যে অবস্থাটা হয়ে গেছে, জীবনটা দুর্বিষহ হয়ে গেছে। এখন গ্যাস স্টেশনে গ্যাস নাই, আপনার গ্রামে বাড়িতে লোডশেডিং, পুরা 10 ঘন্টা 12 ঘন্টা লোডশেডিং, ঢাকা শহরে লোডশেডিং, সব জায়গায় লোডশেডিং। কারণ জ্বালানি এখন যে ধরেন আপনার কয়েকটা পদ্ধতি, একটা হয়তো আমাদের নিজস্ব সিস্টেম থেকে গ্যাস আহরণ করা, আরেকটা হচ্ছে আপনার ধরেন সৌর বিদ্যুৎ থেকে আপনার বিদ্যুৎ উৎপাদন করা, আরেকটা হচ্ছে আপনার বায়ু থেকে। তো এখন তো একমাত্র কুইকলি যেটা করা যায় সেটা সৌর বিদ্যুৎ। তারপরেও তো এটার 5-6 মাস সময় লাগবে। কারণ চীনের সাথে আমাদের সম্পর্ক হয়েছে, চীন তো এ ব্যাপারে খুব এক্সপার্ট। চীনে হয়তো অল্প পয়সায়, অল্প খরচে আনে
আপনার ট্যাক্সবিহীনভাবে সমানে এই সমস্যা মেটানোর জন্য দিলেন, তারপরেও তো 4-5 মাস ইনস্টলেশন সহ 4-5 মাস লাগে। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। জ্বালানি নাই কোনো কিছু, সব কিছু অচল। এখন দেশের অবস্থা যে হয়েছে, ইন্ডাস্ট্রি ধরেন 40% ইন্ডাস্ট্রি একদম বন্ধই হয়ে গেছে, চলছেই না। প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন কিন্তু সময় কমায় দিছে। হ্যাঁ, কাজে আবার দেখেন দোকানপাট ঢাকা শহরে সব 8টার ভিতরে বন্ধ করতে বলছে বিকজ অফ জ্বালানি। সুতরাং এই জ্বালানি সংকট যদি নিরসন করতে হয়, এটা আমি বলবো আপনার আওয়ামী লীগের সময় তৈরি, তারপর অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি, এখন এটা এই সরকারের ঘাড়ে পড়ছে। কিন্তু জনাব এম এ আজিজ, আপনি একটা বিষয় তো স্বীকার করবেন যে ম্যানেজমেন্ট একটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ কিন্তু এখন মুখে মুখে বলে যে এই 6 মাস আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিন্তু বিদ্যুতের এত দুরবস্থা ছিল না বা গ্যাসের এত সংকট ছিল না, এখন কেন হঠাৎ করে এটি এত বড় আকারে আসলো? না, এত হলো যে ধরেন আগে মধ্যপ্রাচ্যের যুদ্ধটা ছিল না, 2 আদানির সরবরাহ চালু ছিল, 2 আমাদের মাতার বাড়ির যে ওটার সরবরাহ চালু ছিল, দিনাজপুরের ওটা চালু ছিল, সবই তো চালু ছিল, কম বেশি চালু, তবুও লোডশেডিং ছিল, গ্রামের বাড়িতে ছিল, কিন্তু এত ভয়াবহ অবস্থা ছিল না। মানুষ এখন বলতে শুরু করেছে যে বিদ্যুৎ আসে নাকি বিদ্যুৎ যায়। হ্যাঁ, ওটা একসময় হাসিনার আমলেও বলছে। অর্থাৎ আমরা পুরোপুরি বিদ্যুৎ নিয়ে আমার মনে হয় সবাই ব্যবসা করছে, বিদ্যুৎকে স্থায়ী সমস্যার সমাধান দেওয়ার জন্য পদক্ষেপ নেই। এখন এই সরকারের সময় যেটা আমি বললাম অনেকগুলো স্কোপ আছে, কিন্তু এটা তো কমপক্ষে 5-6 মাসের প্রজেক্ট, দ্রুত হওয়ার সম্ভাবনা দেখছি না। জ্বালানি মন্ত্রী সিপিডির সেমিনারে তিনি অলমোস্ট অসহায়ত্বের মতো বলছেন যে ধৈর্য ধারণ করা ছাড়া মানুষ তো এই কথা, মানে এটা কি শুনতে চায় মানুষ? না, জ্বালানি সংকট যদি হয় ধৈর্য ধারণের কোনো উপায় নাই। জ্বালানিতে মার্কেট হু হু করে বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যাচ্ছে, সব কিছু এখন জীবনযাত্রার উপর তো সব 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 এখন আপনার 80 টাকার নিচে কোনো 100 টাকার নিচে কোনো ভেজিটেবল নাই। এখন ধরেন মরিচের দাম 400 টাকা কেজি হয়ে গেছিল, ভারত থেকে কিছু আসার পরে দাম এখন একটু কমছে। তো সুতরাং জ্বালানি সংকট এটা দূর করতে হবে, যেভাবে হোক, ইম্পোর্ট করে হোক, যাই হোক। যেমন ধরেন তারেক রহমান এখন ভারতে যাওয়ার কথা, ধরেন যায় কি যায় না, যদি আন্ডারস্ট্যান্ডিং হয় তাহলে ভারত কিন্তু বলছে যে তাদের পাইপলাইন তো করাই আছে, তারা কিছু ডিজেল সাপ্লাই দিবে যদি ধরেন, কিন্তু ওটা তো আবার আপনার ইয়ার ব্যাপার যে ভিজিটে যায় কিনা। একবার ভিজিট 2টা, একটা হলো ব্রিক্সের সভাপতিত্ব করার জন্য গেছে, আর একটা হলো রাষ্ট্রীয় সফরে। হয়তো আমার ধারণা রাষ্ট্রীয় সফরে যেতে পারবে, কিন্তু অনেকগুলো শর্ত সাপেক্ষে। আমাদের দেশের যেসব আপনার যেসব জিনিস হিন্দু লিখেছে, তারপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিচ্ছে যে আমাদের সাথে যে আপনার যেসব জায়গায় আমাদের টানাটানি আছে, সম্পর্কের ঘাটতি আছে, সেই সব জায়গা মেরামত করা, যেমন তিস্তা চুক্তি করা, গঙ্গা চুক্তি করা ইত্যাদি। কিন্তু আপনি টানাটানির কথা বললেন ভারতের সঙ্গে, এখন তো মূল টানাটানি হচ্ছে ফ্যাসিস্ট নিয়ে। হ্যাঁ, মানে ওই জায়গায় ভারত তো নির্বিকার থাকছে না, ওই জায়গাতে ক্লিয়ার করে না তাকে দিবে কি দিবে না। দালাই লামা, আর সে তো একটা দালাই লামা কিন্তু তিব্বত থেকে এনে রাখছে, ওখানে আশ্রয় দিয়ে রেখেছে, কিন্তু এরা তো শেখ হাসিনা তো দণ্ডপ্রাপ্ত, তার মৃত্যুদণ্ড আছে। তার ব্যাপারে তো যেমন সরকারের পক্ষ থেকে বলছে অন্তত পক্ষ যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত, সেজন্য অন্তত রাজনৈতিক কথাবার্তা না বলে, কিন্তু সেটাও তো মানে নাই। এই জন্যই তো আপনার আমাদের দেশের প্রধানমন্ত্রী রাজনৈতিক কথার কথা বললেন। এখন রাজনৈতিক কথাবার্তা সে একটা দেশের থেকে আশ্রিত থেকে সেই দেশের সরকারের অনুমোদন ছাড়া এই ধরনের ঘটনা কি ঘটতে পারে আনুষ্ঠানিক প্রেস কনফারেন্সের মতো? অবশ্যই, এই জন্যই তো বলা হচ্ছে যে অবশ্যই। এবং আমাদের দেশের ধরেন ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, তিনি বলছিলেন যে যদি সে কোনো আপত্তিজনক কথা না বলে এবং আপনার কোর্টের ব্যাপারে কোনো যদি আপত্তিজনক কথা না বলে তাহলে বক্তৃতা দিতে পারে, কিন্তু সে তো সব বক্তৃতা দিয়েছে। সুতরাং এটা তো অবশ্যই সরকারের অনুমোদন। একমাত্র পৃথিবীতে একটি দেশ আছে যেখানে বলা হয় গদি মিডিয়া, অর্থাৎ গদি মিডিয়া মানে নরেন্দ্র মোদীর মিডিয়া, সেই তাদের অনুমোদন ছাড়া সে তো কথা বলতে পারে না। সুতরাং সেই তো বলাচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এই সরকার দেখেন 28টা প্রদেশ আছে এবং 8টা কেন্দ্রীয় শাসিত অঞ্চল আছে।
আমাদেরকে কেন্দ্রীয় শাসিত অঞ্চলের মতো ব্যবহার করতে চায়। তারা সরকারের সাথে সম্পর্ক রাখতে চায়, জনগণ টু জনগণ সম্পর্ক করতে চায় না। এই জন্য দেখেন দক্ষিণ এশিয়ার একটা দেশের সাথে তাদের সম্পর্ক নেই। এই জন্য আমি বলছি যে আমাদের ধরেন পানি 40টা রিভার লিঙ্কিং প্রজেক্ট করছে, ওটা যদি করতে পারে করে ফেলে, এখন টাকা নাই বলে পারতেছে না, করে ফেললে তো আমরা কোনো পানিই পাবো না। এখন আমাদের তিস্তা ব্যারেজ, পদ্মা ব্যারেজ আমাদের করা ছাড়া উপায় নাই, কারণ গ্রীষ্মকালে তো পানি তিস্তা প্রকল্পের মনে করেন এই প্রকল্প বাস্তবায়নের জন্য টাকা কোনো সংকট না। টাকা আসলে তো ইচ্ছা, এদেশের মানুষ তো যে কোনো প্রকল্পে মানে তাদের কল্যাণমুখী প্রকল্পে তারা উজাড় করে দিতে চায় না। এক্ষেত্রে তো শুধু বাংলাদেশ না, বাংলাদেশের সরকারের অর্থায়নের প্রজেক্ট অ্যাপ্রুভ করছে পদ্মা ব্যারেজ, কিন্তু তিস্তা ব্যারেজ তো বহুমুখী ব্যারেজ হবে, এটার ব্যাপারে তো চীন করতে আগ্রহী আছে, খালি গ্রিন সিগন্যাল দিলেই শুরু হয়ে যায় কাজ। সুতরাং আমাদের তো এগুলি করা ছাড়া কোনো উপায় নাই। কারণ আবার একটু জ্বালানিতেই ফিরি, কারণ ওই জ্বালানিয়েই তো আমরা আছি। আপনি কি একটু বলবেন আমরা কি জ্বালানি সংকট থেকে, এই যে সংকটটা যখন সৃষ্টি হয়, আমরা বের হওয়ার জন্য কি তাৎক্ষণিক সমাধান খুঁজি, অর্থাৎ এটা অ্যাডহক ভিত্তিতে যাই? এই যে আপনি কুইক রেন্টালের কথা বললেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নিলে তো স্থায়ীভাবে এই সমস্যার কোনো সমাধান আমরা লক্ষ্য করছি না। বিষয়টা হচ্ছে কুইক রেন্টাল যদি শুধু বাতিল করে, সংসদ আছে, কুইক রেন্টাল তো আজীবন, এটা তো ইন্ডিমেন্টই দেওয়া নেই, বাতিল করে দিলে তো 4000 কোটি টাকা বেঁচে যায় মাসে। আর ওটা চলুক না চলুক সরকারকে ভর্তুকি দিতে হয় ফান্ড থেকে, কেন রাখে এটা? হ্যাঁ, তারপরে ধরেন এখনো বাসা বাড়িতে যে মিটার রিডিং হয় সেখানে 2 নম্বরই হচ্ছে। ব্যাটারি চালিত রিক্সা যেগুলো হচ্ছে সেগুলো প্রভাবশালী, প্রত্যেকটা এলাকায় কারখানা আপনার বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে এই যে ব্যাটারি চালিত রিক্সা, এবং সব কৃষি আপনার গ্রামে গ্রামে কৃষি কর্মী পাওয়া যাচ্ছে না, সব ঢাকা শহরে শিশু বৃদ্ধ সব ঢাকা শহরে এসে ব্যাটারি চালাচ্ছে। আপনি শুধু ঢাকা শহরের কথা বললেন, আমরা শহরতলি সারা বাংলাদেশেই তো এখন ব্যাটারি চালিত রিকশায় একদম। এটাতে প্রায় ধরেন আপনার 500 মেগাওয়াট থেকে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আপনার ব্যবহার করছে, এটাতে সরকার 1 পয়সাও ট্যাক্স পায় না, এবং এটাকে আবার সরাইতেও পারে না। এবং তাদের আচরণটা দেখেন, সবাই ব্যাটারি চালিত রিক্সাকে সাইড দিতে হয়, বড় গাড়িও দেয় ছোট গাড়িও দেয়, ও কাউকে সাইড দেয় না, ধুমধাম করে চলে। কিন্তু একটা কঠিন সিদ্ধান্ত তো নিতে হবে। আমরা তো কিন্তু ক্যান্টনমেন্ট এরিয়াতে, কিংবা আমরা যদি বলি এই যে আমরা হাতিরঝিল যে এলাকায় আমাদের অফিস, এই হাতিরঝিলে কিন্তু ব্যাটারি চালিত রিক্সা চলে না। হ্যাঁ, কেন চলে না? এখানে কেন চলে না? অন্যত্র কেন এত বেশি চলে? না, কি পদক্ষেপ নেওয়া দরকার? এটা হচ্ছে যে এমন মাস স্কেলে রাস্তায় ছেড়ে দিয়েছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এটা এমন ভাবে দিয়েছে, এটা একটা বিস্ফোরক তৈরি করছে, এটাকে সরানো যায় না, ধরাও যায় না। আর এটার ভিতরে ধরেন পুলিশ, আপনার প্রভাবশালী ধরেন কত বনশ্রীতে কোনো কারখানায় তৈরি হচ্ছে, সেখানে ওখানকার প্রভাবশালী রাজনৈতিক ছত্রছায়া তৈরি করতেছে। শুধু তাদেরকে যদি টেম করা হয়, ধরা হয়, তাদের যে ধরেন ইলেকট্রিক লাইন যে চার্জ দেওয়া হয়, এগুলো ধরলেই কিন্তু এটাকে আপনার কমায় ফেলতে পারে। কিন্তু সে তো রাজনৈতিক সদিচ্ছ লাগবে, কারণ দেখা যাবে যে তারা সরকার পরিবর্তন হয় কিন্তু তাদের তো পরিবর্তন হয় না, আর এক গ্রুপ যায় আর এক গ্রুপ স্থলাভিষিক্ত হয়। সুতরাং আমি বলবো যে বিদ্যুতের মানে সর্বাঙ্গে ঘা মলম লাগাবেন কোথায়? বিদ্যুৎ কিন্তু নানাভাবে অপচয় হচ্ছে না, কিন্তু মানুষকে ধৈর্য ধরার আহ্বান, কিংবা সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা, এইসব বুলিয়ে উড়িয়ে তো মানুষকে শান্ত রাখা যাবে না। মানুষ তো এখন নিরুপায় হয়ে যাচ্ছে, যে পর্যায়ে গেছে। আমি তো বলছি যে জ্বালানি ছাড়া বাঁচা মানুষের জীবন ধারণ সম্ভব না, জীবন এবং জীবিকা সবটাই। ধরেন কৃষি আমাদের করোনা কালেও বাঁচাইছে, সে কৃষিতে তো সেচ দিতে পারবে না, সেখানে জ্বালানি না থাকলে, বিদ্যুৎ না থাকলে দিতে লাগবে। একমাত্র প্রবাসীর টাকা পাঠানো ছাড়া আর তো কোনো জায়গায় সচল নাই। সেটাও তো এখন প্রতিযোগিতার মুখে পড়ে গেছে। তো এই জন্যই এখনো মালয়েশিয়ার বন্ধ দরজা খোলে নাই। এটা হলো যে আগে যে র্যাকেটিয়ার ছিল ওই গ্রুপটা আবার সক্রিয় হয়েছে, কোনো না কোনো ভাবে সক্রিয় হয়েছে। এখন কোনো কুইক রেন্টালের মতো কিছু দিয়ে বকশিস দিয়ে করছে কিনা, এটা তো শুরুটা তো হয়েছিল যে সিন্ডিকেটকে, যারা সিন্ডিকেটে ছিল তাদের বাদ দিয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে, এই সিন্ডিকেটগুলোর থেকে এখন সক্রিয়। তাহলে কি করবেন বলেন? তো সরকারের উদ্দেশ্যে আপনার এই ইস্যুতে পরামর্শটা কি? না, সেটা হচ্ছে যে সরকার এখন মুশকিল হচ্ছে যে সরকারি তরফ থেকে যদি লোক পাঠায়, সরকারি ওখানেও ঘুষ খাবে, আবার সিন্ডিকেটকে বাদ দিতে পারতেছে না। মালয়েশিয়াও আছে, বাংলাদেশও, দুটো মিলেই তো সিন্ডিকেট। তাহলে মালয়েশিয়ার সরকারকে বলুক
যে ওই সিন্ডিকেট তোমরা বাদ দাও, আমাদের সিন্ডিকেটে আমরা বাদ দিই। এটা করো, এটা স্টিক করতে হবে, রাজনৈতিক কমিটমেন্ট লাগবে, তাছাড়া তো এটার থেকে বেরোনো যাবে না। আপনি রাজনৈতিক কমিটমেন্টের কথা বলছেন, জ্বালানি সংকট নিরসনেও তো রাজনৈতিক কমিটমেন্টের কোনো বিকল্প নাই। শুধু মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর কমিটমেন্ট সেটা না, এই যে রাজনৈতিক সংকট, আপনি এই যে ব্যাটারি চালিত রিক্সা, এর বিষয়ে তো একটা সুনির্দিষ্ট একটা পদক্ষেপ লাগবে। প্রতিদিন হাজার হাজার রিক্সা জন্ম নিচ্ছে, প্রতিদিন হাজার হাজার রিক্সা রাজপথে নেমে যাচ্ছে, দুর্ঘটনা, জীবনের গতি কমে যাচ্ছে একের পর এক। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক, কারণ এই ব্যাটারি চালিত রিক্সা যদি আরো এটা থাকে, তাহলে দেখবেন কৃষিকাজ বন্ধ হয়ে যাবে, কৃষিকাজে কোন শ্রমিক পাবে না। এখনই তো কৃষিকাজের জন্য সব ঢাকা শহরে চলে আসে, এবং গ্রামেও চলতেছে, রাস্তা যেখানে একটু আধা পাকা আছে সেখানে চলতেছে। 1 লাখ টাকা খরচ করে একটা ব্যাটারি চালিত রিক্সা যদি নেওয়া যায়, এই ব্যাটারি চালিত রিক্সা দিয়ে সে প্রতিদিন 800-1000 টাকা ইনকাম করে। এই যে প্র্যাকটিস,